সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আফরুজ মিয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে অনার্স 4th ইয়ারের একটি বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পলিটিক্যাল থিওরিজ, চেঞ্জেস অ্যান্ড কন্টিনিউটিজ, PS 241901। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাওয়ার, অথরিটি অ্যান্ড লেজিটিমেসি, ক্ষমতা, কর্তৃত্ব ও বৈধতা। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা চরম সময় অতিক্রম করছি। আমাদের চারপাশে স্বজন হারানোর বেদনা, সারা পৃথিবী স্থবির হয়ে পড়েছে। দেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবকিছু স্থবির হয়ে পড়েছে। এই স্থবিরতা আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। আমরা আমাদের কর্মস্পৃহা যেন হারাতে বসেছি। এরকম একটা সিচুয়েশনে প্রতিনিয়ত যখন আমরা দুঃসংবাদ পাচ্ছি, তখন আমাদের হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে একেবারে নুজ্জু হয়ে গিয়েছে। এরকম একটা অবস্থায় আমি তোমাদের সামনে আমাদের এই আজকের আলোচ্য সূচি নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব পাওয়ার বা ক্ষমতা। সাধারণত আমরা বুঝি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কিন্তু সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে পাওয়ার শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক। সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গিতে পাওয়ার শব্দের অর্থ হচ্ছে অন্যের আচরণে প্রভাব বিস্তার করা, অর্থাৎ অন্যের আচরণে পরিবর্তন আনার যে সামর্থ্য, সেটাই পাওয়ার বা ক্ষমতা। এখানে আমরা বলতে পারি কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্য সব ব্যক্তি বা গোষ্ঠী সমূহের উপর প্রভাব বিস্তার করার সামর্থ্যকে আমরা ক্ষমতা বলে আখ্যায়িত করতে পারি। ম্যাক্স ওয়েবার, একজন জার্মান সমাজবিজ্ঞানী, তিনি পাওয়ার সম্পর্কে বলেছেন যে পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য বিহেভিয়ার অফ আদার্স ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ দেয়ার কনসেন্ট। ক্ষমতা হচ্ছে অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য, যদিও তার সম্মতি নাও থাকতে পারে। এর অর্থ হচ্ছে যে ক্ষমতাধর ব্যক্তি তার সামর্থ্য দিয়ে অন্যের আচরণে প্রভাব বিস্তার করবেন। যার আচরণে প্রভাব বিস্তার করবেন বা যে গোষ্ঠীর আচরণে প্রভাব বিস্তার করবেন, সেই গোষ্ঠী বা ব্যক্তির এ ব্যাপারে আগ্রহ নাও থাকতে পারে। এটাই হচ্ছে ক্ষমতা। অনেক রাষ্ট্রবিজ্ঞানী, অনেক সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এই পাওয়ারকে সংজ্ঞায়িত করেছেন। তোমরা বইতে দেখবে যে অনেকগুলা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা পছন্দ মতো সংজ্ঞাগুলো পড়ে নিবে। আমরা এই ম্যাক্স ওয়েবারের সংজ্ঞাকে ব্যাখ্যা করব নিচে। এবার আমরা পাওয়ারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানীরা পাওয়ারকে বিভিন্নভাবে ক্লাসিফাইড করেছেন। এই ক্লাসিফিকেশন অফ পাওয়ারগুলো হচ্ছে যেমন লিগ্যাল পাওয়ার, ট্র্যাডিশনাল পাওয়ার, রেভলিউশনারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সোশ্যাল পাওয়ার, মিলিটারি পাওয়ার। লিগ্যাল পাওয়ার এটা হচ্ছে আইনানুগ ক্ষমতা। এটা রাষ্ট্র আইন অনুযায়ী যে ক্ষমতা লাভ করে, সেই ক্ষমতা বলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর তার ক্ষমতা প্রয়োগ করে। ট্র্যাডিশনাল পাওয়ার হচ্ছে প্রথাগত ক্ষমতা, অর্থাৎ ট্র্যাডিশনাল পাওয়ারটা এরকম যে আমরা যেমন ধর্মের একটা ক্ষমতা, ধর্মীয় ক্ষমতা যেটা, সেটা ধর্মীয় রীতিনীতি অনুশাসন আমরা মেনে চলি, অর্থাৎ ধর্ম আমাদেরকে ধর্মীয় রীতিনীতি অনুশাসন মেনে চলতে বাধ্য করে। এই যে বাধ্য করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল পাওয়ার।
রেভলিউশনারি পাওয়ার হচ্ছে বিপ্লবের মাধ্যমে যে ক্ষমতা লাভ করা যায়। যেমন 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি এক বিপ্লবের মাধ্যমে, এবং স্বাধীনতা অর্জন করার পর আমাদের উপরে তথাকথিত যে পাকিস্তানি শাসক চক্র ছিল তারা তাদের ক্ষমতা হারিয়ে ফেলে এবং নতুন করে আমাদের স্থানীয় কর্তৃপক্ষ আমাদের উপরে পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা লাভ করে। এগুলো হচ্ছে রেভলিউশনারি ক্ষমতা বা রেভলিউশনারি পাওয়ার। ইকোনমিক পাওয়ার, এটা হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো রাষ্ট্র অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাষ্ট্রের উপরে প্রভাব বিস্তার করে। কোনো না কোনোভাবে যখন প্রভাব বিস্তার করার সামর্থ্য সে অর্জন করে তখন সেটাকে ইকোনমিক পাওয়ার বলে। পলিটিক্যাল পাওয়ার হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ার এরকম যে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন প্রক্রিয়ায় একটা অথরিটি ক্ষমতা লাভ করে এবং সেই ক্ষমতা বলে অথরিটি আমাদেরকে শাসন করে কিংবা আমাদেরকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। সোশ্যাল পাওয়ার হচ্ছে কিছু সামাজিক রীতিনীতি আছে যেগুলা আমরা সব সময় মানতে বাধ্য। সমাজে বসবাস করার জন্য এই রীতিনীতিগুলো অবশ্যই মানতে হয় এবং এই যে রীতিনীতিগুলো আমরা মানি সেটা হচ্ছে সামাজিক ক্ষমতা। আর একটা হচ্ছে মিলিটারি পাওয়ার। অনেক সময় দেখা যায় যে রাজনীতিতে মিলিটারিদের হস্তক্ষেপ ঘটে এবং মিলিটারিরা সাধারণ রাজনৈতিক প্রক্রিয়া বন্ধ করে নিজেদের ক্ষমতা জনসাধারণের উপরে প্রয়োগ করার চেষ্টা করে। এটা হচ্ছে মিলিটারি পাওয়ার। এভাবে আমরা দেখলাম যে এই 7 প্রকারের ক্লাসিফিকেশন অফ পাওয়ার। এবার আমরা দেখব নেচার অফ পাওয়ার বা ক্ষমতার প্রকৃতি কেমন। ক্ষমতার প্রকৃতি আমি এখানে কয়েকটা পয়েন্টে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা হচ্ছে ক্ষমতার বন্টন সমান নয়। সবসময় আমরা দেখি যে ক্ষমতা সবসময় সমভাবে বন্টন করা হয় না। যারা শাসন করে তাদের ক্ষমতা বেশি, যারা শাসিত হয় তাদের কোনো ক্ষমতাই থাকে না। এখানে শাসক এবং শাসিতের মধ্যে ক্ষমতার বন্টনের তারতম্য লক্ষ্য করা যায়। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক বিশেষ। রাজনৈতিক ক্ষমতা যেটা সেটা ব্যক্তির সাথে ব্যক্তি, ব্যক্তির সাথে গোষ্ঠী, গোষ্ঠীর সাথে সমাজ, সমাজের সাথে রাষ্ট্র, এরকম সম্পর্ক পরস্পর সম্পর্কিত। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা হয় ব্যক্তির উপরে কিংবা গোষ্ঠীর উপরে কিংবা সমাজের উপরে কিংবা রাষ্ট্রের উপরে, কাজে এটা একটা সম্পর্ক বিশেষ। ক্ষমতার সাথে আচরণগত উপাদান জড়িত। ক্ষমতার মূল উদ্দেশ্যই হচ্ছে অন্যের আচরণে, গোষ্ঠীর আচরণে বা সমাজের আচরণে বা রাষ্ট্রের আচরণে প্রভাব বিস্তার করা, অর্থাৎ আচরণ পরিবর্তন করা, কাজে এটা আচরণগত উপাদানের সাথে জড়িত। আরেকটা হচ্ছে ক্ষমতার পরিবেশ বা অবস্থানগত দিক আছে। ক্ষমতা এক এক পরিবেশে এক এক রকম হয়। ক্ষমতার এক এক পরিবেশে এক এক রকম। যেমন সমাজতান্ত্রিক পরিবেশে এক ধরনের ক্ষমতা, গণতান্ত্রিক পরিবেশে এক ধরনের ক্ষমতা, বা অন্য একতান্ত্রিক পরিবেশে আরেক ধরনের ক্ষমতা। কাজেই ক্ষমতার যে অবস্থান, এই অবস্থানগত দিক থেকে ক্ষমতার একটা সম্পর্ক আছে। ক্ষমতার সামাজিক সম্পর্ক আছে। সমাজের সাথে ক্ষমতার একটা সম্পর্ক আছে। যে সমাজে যে ক্ষমতা প্রয়োগ করতে হয় সেই সমাজে সেই ক্ষমতাই প্রয়োগ করা হয়। এখানে সামাজিক সম্পর্কের দিক থেকে ক্ষমতা প্রয়োগের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষমতা প্রয়োগ করা হয়। আর আরেকটা হচ্ছে ক্ষমতার গতিশীলতা। ক্ষমতা সবসময় গতিশীল, এটা কখনো স্থবির নয়। ক্ষমতা একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে, এক স্টেপ থেকে আরেক স্টেপে ক্ষমতা চলতে থাকে। এটা একটা গতিশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কখনো স্থবির হয় না বা থেমে থাকে না। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পাওয়ার রিলেশনশিপ বা ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করব। ক্ষমতার সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর আগে আলোচনা করেছি ক্ষমতার প্রকৃতিতে যে ক্ষমতা সামাজিক সম্পর্কের সাথে সম্পর্কিত। এবার আমরা দেখব রবার্ট ডাল তার মডার্ন পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থে নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে 4 ধরনের ক্ষমতার সম্পর্কের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি তার মডার্ন পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থে ক্ষমতাকে 4টি সম্পর্কের দিক থেকে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। একটা হচ্ছে অফিস প্রদানের ক্ষমতার পরিমাপ দ্বারা। প্রথমটা হচ্ছে অফিস প্রদানের ক্ষমতার পরিমাপ দ্বারা, অর্থাৎ একটা অফিসে যিনি সবচেয়ে বড় ব্যক্তি, অর্থাৎ সবচেয়ে উপরে যার অবস্থান, অথরিটি যিনি, তিনি তার অফিস প্রদান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি তার সাবঅর্ডিনেট গোটা অফিসের উপরে বা অফিস রিলেটেড সবার উপরে তার ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করেন বা চর্চা করার চেষ্টা করেন।
কাজে এখানে বোঝা যায় যে তিনি কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারেন আর কতটুকু পারেন না, এর দ্বারা পরিমাপ করা যায় তিনি কতটুকু ক্ষমতাবান। দ্বিতীয়টা হচ্ছে অফিসের অন্তরালে ক্রিয়াশীল ক্ষমতার অস্তিত্বের দ্বারা। এটা এরকম যে অফিসে যিনি ক্ষমতাধর সেই ক্ষমতার অন্তরালে আরেকটা শক্তি কাজ করে। অনেক সময় দেখা যায় যে মন্ত্রী মহোদয়ের চেয়ে মন্ত্রী মহোদয়ের পিএস এর ক্ষমতা অনেক বেশি থাকে, অর্থাৎ মন্ত্রী মহোদয়ের সাথে ক্ষমতা মন্ত্রী মহোদয়ের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে তার পিএস এর সাথে অনেক চড়াই উতরাই পার হতে হয়, অর্থাৎ পিএস এর সাথে অনেক দেন দরবার করে তারপর মন্ত্রী মহোদয়ের কাছে যেতে হয়। এখানে দেখা যায় যে অফিসের যে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তার চেয়ে তার পিএস কিংবা তার সারাউন্ডিং যারা থাকে তাদের ক্ষমতা বেশি, এবং তারা অন্তরাল থেকে এই ক্ষমতাটা চর্চা করে। 3 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কার উপর নির্ভরশীল, এর দ্বারা। অনেক সময় দেখা যায় সিদ্ধান্ত গ্রহণ যিনি সিদ্ধান্ত গ্রহণ করেন বা যিনারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের উপরে ক্ষমতা নির্ভর করে, অর্থাৎ যিনি বেশি ক্ষমতাধর তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এক বা একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন, কিন্তু এই এক বা একাধিক ব্যক্তি যদি অন্যদেরকে প্রভাবিত করে নিজেরা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমরা মনে করি যে তিনি বা তিনারাই হচ্ছেন ক্ষমতাধর বা ক্ষমতাশীল। 4 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কে বেশি প্রস্তাব উত্থাপন করে এবং নীতিগতভাবে কার প্রস্তাব বেশি গৃহীত হয়, তার দ্বারাও কিন্তু ক্ষমতার সম্পর্ককে আমরা চিহ্নিত করতে পারি। এখানে আমরা দেখি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেকেই প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু সবচেয়ে বেশি প্রস্তাব যিনি উত্থাপন করেন এবং যার প্রস্তাবটা সবচেয়ে বেশি গৃহীত হয় তাকেই আমরা ক্ষমতাধর হিসাবে চিহ্নিত করতে পারি। এবার আমরা দেখব প্রবলেমস অফ পাওয়ার রিলেশনশিপ। এই যে ক্ষমতার যে সম্পর্ক, এর মধ্যে সমস্যা কি থাকে। অনেক সময় দেখা যায় যে ক্ষমতার যে সম্পর্ক, আমরা আগে যে 4টা ক্ষমতার সম্পর্ক আলোচনা করেছি, সেই ক্ষমতার সম্পর্কের মধ্যে যে সবসময় সুস্পষ্ট থাকে না, অর্থাৎ ক্ষমতার যে সম্পর্কগুলোর কথা আমরা উল্লেখ করেছি এগুলো সবসময় সুস্পষ্ট থাকে না, এবং সুস্পষ্ট না থাকার কারণে এটা সঠিকভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয় না যে কে ক্ষমতাধর আর কে ক্ষমতাহীন। দ্বিতীয় হচ্ছে ক্ষমতাবানদের ক্ষমতার তারতম্য। অনেক সময় দেখা যায় যে ক্ষমতার তারতম্য, যারা ক্ষমতাবান আমরা মনে করি তাদের মধ্যে দেখা যায় একটা বিস্তর পার্থক্য। যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি যে পরিমাণ ক্ষমতাধর, আমেরিকার প্রেসিডেন্ট তিনি কি সেই পরিমাণ ক্ষমতাধর? আমরা দেখি যে স্থানকাল পাত্রভেদে অবশ্যই এই 2 জায়গার মধ্যে বিস্তর পার্থক্য, এবং এই পার্থক্যের কারণে দেখা যায় যে ক্ষমতার যে সম্পর্ক সেই সম্পর্কটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অথরিটি বা কর্তৃত্ব নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখব যে কর্তৃত্ব কি। তোমরা জানো যে ক্ষমতার সাথে যখন বৈধতা যুক্ত হয় তখন সেটা কর্তৃত্ব হয়। কর্তৃত্ব সৃষ্টি হয় জনগোষ্ঠীর সহজ ও স্বাভাবিক স্বীকৃতির ভিত্তিতে। যখন একটা ক্ষমতাকে জনসাধারণ স্বীকৃতি দেয় তখন সেটা কর্তৃত্বে পরিণত হয়। রবার্ট ডালের মতে কর্তৃত্ব বলতে বৈধ প্রভাবকে বোঝায়, ক্ষমতার সাথে যখন বৈধতা যুক্ত হয় তখন তাই কর্তৃত্ব। অর্থাৎ যখন ক্ষমতার সাথে বৈধতা যুক্ত হয় তখন সেটা কর্তৃত্বে পরিণত হয়। ইংরেজিতে এখানে দেওয়া আছে পাওয়ার প্লাস লেজিটিমেসি ইকুয়াল টু অথরিটি। আমরা জানি যে ক্ষমতা হচ্ছে অন্যের আচরণে প্রভাব বিস্তার করা, এবং এই অন্যের আচরণে প্রভাব বিস্তার করার যে সামর্থ্য, এটা যখন জনসাধারণ স্বীকৃতি দেয় কিংবা জনমতের স্বীকৃতি লাভ করে তখন সেটা অথরিটি বা কর্তৃত্বে পরিণত হয়, এবং এই কর্তৃত্বের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতা পরিপূর্ণভাবে প্রয়োগ করা হয়। আমরা এবার দেখব যে অথরিটি বা কর্তৃত্বের শ্রেণীবিভাগ। কর্তৃত্ব প্রধানত 2 প্রকার, যথা ফর্মাল অথরিটি বা আনুষ্ঠানিক কর্তৃত্ব আর অ্যাকসেপ্টেন্স অথরিটি বা গ্রহণেচ্ছুক কর্তৃত্ব। গ্রহণেচ্ছুক কর্তৃত্ব এবং আনুষ্ঠানিক কর্তৃত্ব এই দুইটা হচ্ছে প্রধানত 2 প্রকার। ম্যাক্স ওয়েবার 3 ধরনের কর্তৃত্বের কথা উল্লেখ করেছেন: রেশনাল লিগ্যাল অথরিটি, ট্র্যাডিশনাল অথরিটি অ্যান্ড ক্যারিজমেটিক অথরিটি। রেশনাল লিগ্যাল অথরিটি হচ্ছে আইনানুগ,
যে যৌক্তিক যে কর্তৃত্ব, অর্থাৎ আইন অনুযায়ী যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের প্রয়োগ করা হয় এবং আইন প্রয়োগের মধ্য দিয়ে যে অথরিটি তৈরি হয় সেটা হচ্ছে ন্যাশনাল লিগ্যাল অথরিটি। আর ট্র্যাডিশনাল অথরিটি হচ্ছে যে বংশ পরম্পরায়, প্রাচীনকাল থেকে বংশ পরম্পরায় যে অথরিটি চলে আসছে এবং যেটাকে জনসাধারণ বা আমরা মান্য করি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অথরিটি। আর ক্যারিজমেটিক অথরিটি হচ্ছে সম্মোহনী ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব, যিনি বা যিনারা কর্তৃত্ব লাভ করেন তাদেরকে বলা হয় ক্যারিজমেটিক অথরিটি। ক্যারিজমেটিক অথরিটির উদাহরণ আমরা বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ক্যারিজমেটিক লিডার ছিলেন এবং তার ক্যারিজমার কারণে তাকে জনসাধারণ সার্বিকভাবে সবসময় তাকে অথরিটির দায়িত্ব দিয়ে আসছে এবং তারই নেতৃত্বে আমরা 1971 সালে 9 মাসব্যাপী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। কাজেই এই যে ক্যারিজমেটিক অথরিটি এটা একটা উদাহরণ হতে পারে। ট্র্যাডিশনাল অথরিটি আমরা ইংল্যান্ডের রাজা বা রানী বা রাজতন্ত্র যেটার কথা বলা যায় যে তারা যে দেশ বংশ পরম্পরায় চলে আসছে সেটা ট্র্যাডিশনাল অথরিটি। আর ন্যাশনাল লিগ্যাল অথরিটি আমাদের দেশে বা আমাদের দেশের মতো যে কোনো দেশে যখন নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা অথরিটি তৈরি হয় এবং যে অথরিটি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে সেই অথরিটিকে বলা হয় ন্যাশনাল লিগ্যাল অথরিটি। শিক্ষার্থীবৃন্দ, আমরা পাওয়ার এবং অথরিটি এগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখব যে ডিফারেন্স বিটুইন পাওয়ার অ্যান্ড অথরিটি, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে, ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে কি পার্থক্য। ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য শুরুতেই আমরা যদি সংজ্ঞাগত দিক নিয়ে আলোচনা করি তাহলে পাওয়ারের সংজ্ঞা হচ্ছে অন্যের আচরণে প্রভাব বিস্তার করার সামর্থ্যকে পাওয়ার বলে, আর অথরিটি হচ্ছে যে অন্যের আচরণে প্রভাব বিস্তার করার যে সামর্থ্য সেটা যখন জনসাধারণ কর্তৃক স্বীকৃত হয় বা এটা যখন আইন অনুযায়ী স্বীকৃত হয় তখন সেটাকে বলা হয় অথরিটি। কাজেই সংজ্ঞাগত একটা পার্থক্য সবসময় আমরা এই দুটোর মধ্যে লক্ষ্য করি। টি.ডি. ওয়েলডন তার দ্য ভোকাবুলারি অফ পলিটিক্স গ্রন্থে বল প্রয়োগের ব্যবস্থা কর্তৃত্ব সম্পন্ন ক্ষমতা কর্তৃত্ব হিসাবে প্রতিপন্ন হয় এই মর্মে পাওয়ার এবং অথরিটিকে আখ্যায়িত করেছে। ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে লাভ করা যায়, ক্ষমতা সবসময় বল প্রয়োগের মাধ্যমে লাভ করতে হয়। যে ব্যক্তি ক্ষমতা প্রয়োগ করেন তিনি শক্তিশালী এবং তিনি শক্তিশালী যাদের উপরে ক্ষমতা প্রয়োগ করেন তারা হয় এটা প্রতিহত করতে পারে না অথবা বাধ্য হয়ে সেটা মেনে নেয় এবং যখন মেনে নেয় তখনই তার ক্ষমতাটা প্রয়োগ হয়ে যায়। কাজেই ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে লাভ করা যায়। আর কর্তৃত্ব বল প্রয়োগের মাধ্যমে অর্জিত হয় না, কর্তৃত্ব সবসময় অর্জিত হয় সমর্থনের মাধ্যমে বা স্বীকৃতির মাধ্যমে। অর্থাৎ বল প্রয়োগের দ্বারা কখনো কর্তৃত্ব লাভ করা যায় না। বল প্রয়োগ দ্বারা যখন কোনো কর্তৃত্ব অর্জন করার চেষ্টা করা হয় তখন সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়। যদিও সাময়িকভাবে অনেক সময় দেখা যায় যে বল প্রয়োগ করে কর্তৃত্ব লাভ করা যায়, কিন্তু সেটা স্টেবল হয় না, এটা ক্ষণস্থায়ীভাবে হয় এবং পরক্ষণেই কিংবা কিছু সময়ের পরই দেখা যায় সেই কর্তৃত্বটা বিলুপ্ত হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে কর্তৃত্ব এর অধিকারী না হয়েও ক্ষমতা প্রয়োগের ঘটনা ঘটতে পারে, যেমন সামরিক অভ্যুত্থান। কর্তৃত্ব এর অধিকারী না হয়েও কিন্তু অনেক সময় ক্ষমতা প্রয়োগ করার ঘটনা ঘটে, যেমন সামরিক অভ্যুত্থান আমরা বলেছি যে সামরিক বাহিনী যখন কোনো রাজনৈতিক ব্যবস্থায় হস্তক্ষেপ করে এটা কিন্তু সাংবিধানিকভাবে কোনো স্বীকৃত ক্ষমতা নয়, কিন্তু সংবিধান রক্ষার অজুহাতে অনেক সময় সামরিক বাহিনী ক্ষমতার অভ্যুত্থান ঘটায় এবং ক্ষমতা দখল করে নেয়। কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী না হয়ে প্রকৃত কর্তৃত্বের অধিকারী হওয়া যায় না। কাজেই আমরা দেখি যে যদি প্রকৃত ক্ষমতার অধিকারী না হওয়া যায় তাহলে কখনো প্রকৃত কর্তৃত্ব সৃষ্টি হয় না। এটা আমরা উপলব্ধি করি, এই সামরিক অভ্যুত্থান থেকে আমরা সেটা উপলব্ধি করি। ক্ষমতার সাথে বল প্রয়োগের উপাদান ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতা সবসময়ই বল প্রয়োগের মাধ্যমে প্রয়োগ করা হয়, কারণ যখনই অন্যের আচরণে কিংবা গোষ্ঠীর আচরণে কিংবা সমাজের আচরণে প্রভাব বিস্তার করতে হয় তখন অবশ্যই সেখানে বল প্রয়োগ করতে হয়। কাজেই ক্ষমতার সাথে বল প্রয়োগের উপাদান ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বল প্রয়োগের উপাদানের সাথে কর্তৃত্ব সম্পর্কহীন, কারণ কর্তৃত্ব কখনো বল প্রয়োগ দ্বারা প্রতিষ্ঠা করা যায় না। কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য
যেটা করতে হবে সেটা হচ্ছে সুস্পষ্টভাবে জনমতের সমর্থন আদায় করতে হবে। জনমতের সমর্থন যদি আদায় করা যায় তাহলেই সেটা কর্তৃত্ব হবে, অন্যথায় সেটা হবে না। কর্তৃত্বহীন ক্ষমতার অস্তিত্ব সম্ভব, কর্তৃত্ব নেই কিন্তু ক্ষমতা আছে, এরকম ক্ষমতার অস্তিত্ব দেখা যায়, কিন্তু ক্ষমতা বাদ দিয়ে কর্তৃত্বের সৃষ্টি অসম্ভব। কর্তৃত্ব, ক্ষমতাকে বাদ দিয়ে কোনো কর্তৃত্ব সৃষ্টি হয় না। রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ জনসাধারণের দ্বারা স্বীকৃত নাও হতে পারে। রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ অনেক সময় দেখা যায় রাজনৈতিক কর্তৃত্ব যে ক্ষমতা প্রয়োগ করে সেটা জনসাধারণ স্বীকৃতি নাও দিতে পারে, কিন্তু পক্ষান্তরে জনসাধারণ দ্বারা স্বীকৃত না হয়ে কোনো কর্তৃত্বই বৈধ হতে পারে না। কারণ একটা অথরিটিকে যদি বৈধ হতে হয় তাহলে অবশ্যই সেটা জনসাধারণ কর্তৃক স্বীকৃত হতে হবে। জনসাধারণের স্বীকৃত না হয়ে কোনো কর্তৃত্বই বৈধ হতে পারে না। কাজে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে বৈধ এবং অবৈধ যে বিষয়টি সেটা আমরা জনসাধারণের স্বীকৃতির দ্বারাই নির্ধারণ করে দিতে পারি। কাজেই আমরা দেখি যে যখনই ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে আলোচনা করা হয় তখনই সেখানে বৈধতার একটা বিষয় চলে আসে, এবং এই বৈধতার বিষয়ের উপরে ভিত্তি করেই কিন্তু ক্ষমতা এবং কর্তৃত্বকে আলোচনা করা হয় বা ব্যাখ্যা করা হয়। কাজেই আমরা দেখলাম যে পাওয়ার এবং অথরিটির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য এটা এই 7টা পয়েন্টকে যদি আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করি তাহলেই এই পার্থক্যটা চলে আসে, এবং এই পার্থক্য উপরে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। কাজে আমরা দেখি যে ক্ষমতা এবং কর্তৃত্ব এমন একটি বিষয় যে বিষয়টা সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা সমাজেই ক্ষমতা এবং কর্তৃত্বের অস্তিত্ব বিদ্যমান। ক্ষমতা এবং কর্তৃত্ব পাশাপাশি অবস্থান করে, ক্ষমতাকে বাদ দিয়ে যেমন কর্তৃত্বকে কল্পনা করা যায় না, তেমনিভাবে শুধুমাত্র ক্ষমতা প্রয়োগ করে অথরিটিকে বাদ দিয়েও সেটা দীর্ঘস্থায়ী হয় না। কাজেই ক্ষমতা এবং কর্তৃত্ব ওতপ্রোতভাবে জড়িত, এবং এই দুইটার পাশাপাশি অবস্থানের মধ্য দিয়েই সমাজে ক্ষমতা এবং কর্তৃত্বকে প্রয়োগ করা হয় বা সেটাকে ইউটিলাইজ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, ক্ষমতা এবং কর্তৃত্বের উপরে আমাদের আরও অনেক বিষয় আলোচনার অবকাশ আছে। আমরা পরবর্তী কোনো ক্লাসে এর উপরে বিস্তারিত আলোচনা করব। তোমরা ক্ষমতা এবং কর্তৃত্বের উপরে এখানে দুইটা বইয়ের নাম দেওয়া আছে। অ্যালাইনার বল, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, রবার্ট ডাল, মডার্ন পলিটিক্যাল অ্যানালাইসিস। এই দুইটা বই তোমরা পড়তে পারো। অত্যন্ত সম্পর্কিত, অর্থাৎ পাওয়ার এবং অথরিটি সম্পর্কিত এই দুইটা বই খুবই ভালো বই, এই দুইটা তোমরা পড়তে পারো। এছাড়া আমাদের বাংলা অনেক বই আছে, তোমরা জামান মিয়ার একটা বই আছে সেটা পড়তে পারো। অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন স্যারের একটা বই আছে তুলনামূলক রাজনীতি ও রাজনৈতিক উন্নয়ন, সেটা পড়তে পারো। ডক্টর হাসানুজ্জামান চৌধুরী স্যারের একটা বই আছে তুলনামূলক রাজনীতি ও রাজনীতি বিশ্লেষণ, সেটা পড়তে পারো। এইগুলো পড়ে তোমরা এর উপরে এটা মানে মোটামুটি একটা আইডিয়া নিতে পারো, এবং এখান থেকে তোমরা যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারো। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে পাওয়ার এবং অথরিটি বেসিস যে প্রশ্ন হয় সেটা হচ্ছে যে পাওয়ার এবং অথরিটির সঙ্গে আসতে পারে, এবং পাওয়ার অথরিটির মধ্যে পার্থক্য কি সেটা আসতে পারে। তোমরা যদি আমি যে পয়েন্টগুলা উল্লেখ করলাম সেটা যদি তোমরা ভালোভাবে ব্যাখ্যা বা করো এবং বইগুলো যদি একটু ভালো করে ফলো করো তাহলে সুন্দর আনসার করতে পারবে। আশা করি ভালো মার্কসও তোমরা পাবে। সবাইকে ধন্যবাদ।